নরেন্দ্র মোদী যদি আশ্রয় নেওয়ার জন্য তারেক রহমান সাহেবের সাহায্য প্রার্থী হন, বাংলাদেশে আসেন, তাহলে তাকে ওইভাবে বাংলাদেশে রাখা হবে কি হবে না, এগুলো নিয়ে মানুষ খুব তৃপ্তি পাচ্ছে। এমনি হলো কি জানেন, আমাদের দেশের মানুষজন বেশিরভাগই স্বপ্নবিলাসী। ছোটকালে অনেক মানুষকে দেখতাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা সবাই ভিডিওর শুরুতে ভিডিওর কিছু অংশবিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চলুন ভিডিওটা দেখি। নরেন্দ্র মোদী যদি আশ্রয় নেওয়ার জন্য তারেক রহমান সাহেবের সাহায্য প্রার্থী হন, বাংলাদেশে আসেন, তাহলে তাকে ওইভাবে বাংলাদেশে রাখা হবে কি হবে না, এগুলো নিয়ে মানুষ খুব তৃপ্তি পাচ্ছে। এমনি হলো কি জানেন, আমাদের দেশের মানুষজন বেশিরভাগই স্বপ্নবিলাসী। ছোটকালে অনেক মানুষকে দেখতাম, সে গর্ব করে বলতো যে আজ রাতে শ্রীদেবীকে স্বপ্ন দেখেছে। অনেকে বলেন যে আজ রাতে এসে রেখাকে স্বপ্ন দেখেছে, বম্বের হিট নায়িকা। তো জীবন হয়তো সে কখনো পাবে না। কেউ কেউ অ্যাম্বিশাস লোক, তারা রানী এলিজাবেথকে স্বপ্ন দেখতেন, কেউ হেমা মালিনীকে স্বপ্ন দেখতেন। সেই স্বপ্ন যে এখন মানুষ দেখে না এটাও বলা যায় না, কিন্তু আমরা ছোটকালে এটা দেখেছি অনেকের কাছে, যে খুব খুশি আজকে রাতে স্বপ্ন দেখেছে, রাতে সে শ্রীদেবীর সঙ্গে রাত্রি যাপন করেছে। তো এভাবে বাংলাদেশি লোকজন যারা আছে তাদের একটা বিরাট অংশ বাই বর্ন তাদের মধ্যে একটা স্বপন বিলাসী। তারা পরীর সাথে ঘর করতে চায়, মানে পরিমাণে পরিমণি নয়, আকাশের পরী, ডানাওয়ালা পরী। তারা পরিস্থানে যেতে চায়, তারপরে পরিস্থানের যে রাজা সে রাজকন্যাকে বিয়ে করতে চায়, বিয়ে করে সেই সিংহাসনের মালিক হতে চায়। তারা অলৌকিক ক্ষমতা জিনের বাদশার বন্ধু হতে চায়, তারপরে শূন্যে উড়তে চায়। বহু মানুষ গ্রাম অঞ্চলে তারা একটু শূন্যে উড়ার জন্য কত জাদুকরের কবলে পড়ে জীবন তছনছ করে দিয়েছে। অনেক লোক আমাদের দেশে যারা এই ধরনের, যাদেরকে ইলিউশনে পেয়ে বসে, তারা ঘর বাড়ি ছেড়ে তারা শৈশবে জাদু শিখতে কামরূপ কামাখ্যা চলে গেছে। অনেকে এই সাপুড়েদের বেদের জীবন যাপন করার জন্য তারা অনেক অলৌকিক ক্ষমতা জানে, এই জন্য সেই বেদের দলে সঙ্গে অনেক ভালো ভালো পরিবারের সন্তানরা তারা চলে গেছে। এই হলো বাঙালির যাকে বলা হয় কল্পনা প্রবণতা। সেই কল্পনা প্রবণতার কারণেই অনেকে স্বপ্ন দেখছে যে ভারতে মোদি এবং বিজেপির যারা লোকজন রয়েছেন তারা ক্ষমতাচ্যুত হবেন, তারা পালাবেন, এবং পালিয়ে যদি বাংলাদেশে আসেন তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, আমরা নরেন্দ্র মোদীর সঙ্গে কেমন আচরণ করব, তাকে কোথায় রাখবো, এবং তিনি যখন শেখ হাসিনাকে নিয়ে আসবেন তখন কি হবে। এবং এটা নিয়ে আপনি যদি সামাজিক মাধ্যমে মানুষজনের উচ্ছ্বাস দেখেন, আবেগ দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমাদের কল্পনার মধ্যে কত সুন্দর সুন্দর সৃষ্টিশীলতা রয়েছে, কত চমৎকার সেখানে নান্দনিকতা রয়েছে, এবং ফোক ফ্যান্টাসি তৈরি করার যে ক্ষমতা বাঙালি রয়েছে, সেটা যদি নরেন্দ্র মোদী এই যাত্রায় ক্ষমতাচ্যুত না হন তখন সেটা আবার কীভাবে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে যায় সেটা দেখার আশায় রইলাম। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আপনারা জানেন যে নরেন্দ্র মোদী সরকার এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী একটি সরকার। দেশের সকল মিডিয়া, ঠিক বাংলাদেশে যেভাবে শেখ হাসিনার অবস্থা হয়েছিল ঠিক ওইরকম অবস্থা ভারতবর্ষে, এবং তিনি যে ক্ষমতা ভোগ করছেন ঠিক সেই ক্ষমতা সম্ভবত সম্রাট আকবর বা আওরঙ্গজেবের এরকম একছত্র ক্ষমতা ছিল না। একেবারে বাংলা থেকে গুজরাট, গুজরাট থেকে বিহার, বিহার থেকে আসাম, আসাম থেকে মণিপুর, একেবারে মণিপুর থেকে কাশ্মীর, সব জায়গাতে বিজেপি, নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিং, এদের রাজত্ব। ফলে তাদের নিজস্ব গদি মিডিয়া হয়ে গেছে, নিজস্ব পুলিশ বাহিনী, এমনকি সেনাবাহিনী, এমনকি বিচার বিভাগও একেবারে হুবহু বাংলাদেশের মতো সেখানে করা হয়েছে। তো এই অবস্থায় ছাত্র যারা আছে তারা একটা রায়ের জন্য হাইকোর্টে গেল, একেবারে বাংলাদেশের মতো হুবহু। সেখানে যিনি প্রধান বিচারপতি তিনি একটি মন্তব্য করলেন যে এই তেলাপোকা, এই তেলাপোকা, ককরোচ, এই কথার বিরুদ্ধে তারা একটা পার্টি গঠন করে ফেলল ইন্টারনেটে, ককরোচ পার্টি। এবং সেই ককরোচ পার্টি খুব অল্প সময়ের মধ্যে অর্গানাইজ করে ফেললো। ইন্টারনেটের মাধ্যমে তারা
তাদের ফলোয়ার বাড়িয়ে ফেললো এবং সেই ককরোচ পার্টির আন্দোলনে এখন সারা পৃথিবী থরথর করে কাঁপছে। এবং আপনি যদি বাংলাদেশে যে কোটা বিরোধী আন্দোলন হলো, সেই কোটা বিরোধী আন্দোলন একটা সময় এই ব্যাপারে সরকার এবং যারা আন্দোলনকারী তারা কিন্তু সুপ্রিম কোর্টে এসেছিল এবং তৎকালীন বিচারপতি তিনি এই বিষয়টিকে একেবারেই পাত্তা দিতে চাননি। এর কারণ হলো যে তখন সরকারের ক্ষমতাটা এমন একটা পর্যায়ে যে সেখানে আসলে যারা আন্দোলনকারী তারা জেলা জজও নয়, কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়িয়ে কথা বলবে এই অবস্থা তখন সে বাংলায় ছিল না। সেখানে চিফ জাস্টিসের সামনে গিয়ে তাকে ভয় দেখানো হচ্ছে, চাপ প্রয়োগ করা হচ্ছে, বা অ্যাটর্নি জেনারেল বলছে যে এই জিনিসটা খুব দ্রুত নিষ্পত্তি করেন বিকজ গোয়েন্দা রিপোর্ট ভালো না। তখন এটা তাদের ইগোতে লেগেছে। ফলে কি হলো, বাংলাদেশের প্রধান বিচারপতি বললেন যে এই রাজপথের আন্দোলন দ্বারা সুপ্রিম কোর্ট চলবে না। এই যে শুরু হলো গণ্ডগোল। সেই বিচারপতিরা রাজপথে লাঞ্ছিত হলেন, মার খেলেন, গাড়ি থেকে নামিয়ে তাদেরকে বেদম প্রহার করা হয়েছে। তারপরে যা কিছু ঘটেছে পুরো এখন তো মানে আপনি এটা কল্পনাই করা যায় না। ঠিক সেম ঘটনা ভারতে ঘটবে কি ঘটবে না সেটা হয়তো আরও 2-1 দিনে বোঝা যাবে। এখন এই যে ভারতের যে ককরোচ পার্টি তাদের প্রধান যে দাবি, 3টি দাবি, প্রধান 3টি দাবি। 1 নম্বর দাবি হলো শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। শিক্ষামন্ত্রীর নাম ধর্মেন্দ্র। দ্বিতীয় তাদের দাবি যে এই সময়টিতে যে সকল আন্দোলনকারীর বিরুদ্ধে সারা ভারতবর্ষে মামলা মোকদ্দমা হয়েছে সেই মামলা মোকদ্দমা প্রত্যাহার করতে হবে। আর 3 নম্বর হলো যে এই সময়টিতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, অঙ্গহানি হয়েছে, হয়তো কেউ মারা গেছেন, তাদের দায় দায়িত্ব রাষ্ট্রকে বহন করতে হবে। তো প্রথম যে দাবিটি এটি নিয়ে সরকার গড়িমসি করেছে, কিন্তু আজকে আমি যখন ভিডিও করছি শনিবার দিন সন্ধ্যার সময়, ঠিক সেই সময় খবর হলো শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছেন। এরপর বাকি দুটো দাবিও মেনে নেওয়া হয়েছে।